ছেড়ে দে অশোকের কথা, তুই একটা কথা ভুলে যাচ্ছিস নিখিল, যে যাবার সে তো চলে গেছে, ও তো আর ফিরবে না। কিন্তু ওর বাবা মা, তাদের তো খবর দিতে হবে। তারা যে তোর মুখ চেয়ে তোর হাতে সঁপে দিয়েছিল ওকে, তুই কথা দিয়েছিলি না নিখিল? আমরা সবাই মিলে কথা দিয়েছিলাম যে ওই মেয়ে এতটুকু ক্ষতি হতে দেব না। কি করে ফিরিয়ে দিবি? ও মেয়ে যে শেষ হয়ে গেছে, ওকে তো আমার ছেলে শেষ করে দিয়েছে বোধহয়। হ্যাঁ, এবার কি হবে? এবার কি করে মুখের দিকে তাকাবি ওদের চোখের দিকে? কি আমি জানি না, যতই ক্ষমা করুক আমরা তো ফিরিয়ে দিতে পারবো না ওর মেয়েকে। কি হবে নিখিল এবার? হ্যাঁ, কি হবে গো? কি হবে গো? মাম যে ওদের একমাত্র সন্তান ছিল। দেখো, মামকে যে শ্যামা ভেবে মারা হয়েছে এতে তো কোনো সন্দেহ নেই, কিন্তু মামের যে আলাদা করে কোনো শত্রু ছিল সে তো আমরা কেউ জানতাম না। আর মামকে যদি শ্যামা ভেবে মারা হয়েই থাকবে, তাহলে শ্যামা কোথায় গেল? কারা ওকে কিডন্যাপ করলো? আর নার্সিং হোমে যে শ্যামা ভর্তি ছিল, বাড়ির কজন লোক ছাড়া তো আর কেউ জানতো না। আমারও তো সেটাই প্রশ্ন অলোক। মামকে যদি কেউ ভুল করে সরিয়ে দিয়ে থাকে শ্যামা বলে, তাহলে হসপিটাল থেকে শ্যামাকে কিডন্যাপ করা হলো কেন? দুটো কাজ যদি একই লোক করে থাকে তাহলে তার উদ্দেশ্যটা কি? বলছি বাবা, ওই যে নার্স নিখিলের ফোনে কল করেছিল, নিখিল সেটাও পুলিশকে রিপোর্ট করেছে। ভয় ঢুকিয়ে দিয়েছিলেন, তাতে আমার প্রাথমিকভাবে এটা কিডন্যাপ বলেই মনে হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে এটা কিডন্যাপ নয়, কৃষ্ণকলি নিজের ইচ্ছেতেই কোথাও চলে গেছেন। হয়তো আপনাদের কিছু জানাতে চাননি, তাই আমাকেও কিছু ইনফর্ম না করেই চলে গেছেন। ওয়েট 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 ডক্টর, আপনার হঠাৎ এটা কেন মনে হলো? মানে আপনার কেন মনে হলো যে শ্যামা চলে গেছে? কিছু ছেড়ে ছুড়ে দিয়ে নিজের বাড়ির লোক, ইভেন নিজের হাজবেন্ডকে পর্যন্ত কিছু না জানিয়ে চলে যেতে পারেন? কি হলো? প্লিজ উত্তর দিন ডক্টর চৌধুরী। আরে বাবা, ছোট বৌমা হঠাৎ সবকিছু ছেড়ে ছুড়ে চলে যেতেই বা চাইবে কেন? সেটাই তো বাবা, শ্যামার যখন হালকা সেন্স ছিল আমাকে কিছু বলার চেষ্টা করছিল। একটা মানুষ যে বারবার কিছু বলার চেষ্টা করছে, সে না বলে এইভাবে চলে যাবে, এটা কি বিশ্বাসযোগ্য? আপনি হঠাৎ এটা বললেন কেন, সেটাই আমার অদ্ভুত লাগছে। আচ্ছা, শ্যামার যখন সেন্স এসেছিল তখন কি ও আপনাকে কিছু বলেছে? আর আপনি বলতে চাইছেন সেই নার্সের কোনো খবরই আপনি জানেন না? না অরুণ বাবু, সত্যি বলছি, বিশ্বাস করুন। আপনি ঠিক বলছেন অফিসার, এনার কথার মধ্যে অনেক অসঙ্গতি আছে। ইনি মিথ্যা কথা বলছেন, কিছু একটা লুকোচ্ছেন। আমি তোকে বলেছিলাম না নিখিল, হ্যাঁ উনি কিছু একটা লুকোচ্ছেন। আপনাকে অনেক দিন ধরে চিনি, নেহাত মাম আমাদেরকে বারবার করে ইনসিস্ট করেছিল, তাই জন্য শ্যামাকে আমরা আপনার নার্সিং হোমে ভর্তি করেছিলাম। দেখুন, আমি পুরনো পরিচয় মাথায় রেখে বলছি, আপনি যা জানেন সেটা পরিষ্কার করে বলুন। আপনাকে বলতেই হবে। নাম্বার থেকে ওনার ফোনে প্রচুর কল এসেছে, মেসেজ এসেছে, আর তা দেখে আমাদের মনে হচ্ছে ডক্টর চৌধুরী কিছু একটা জানেন, আর সেটা লিগ্যাল খুব একটা নয়। আমার তো মনে হচ্ছে সেটা শ্যামা ম্যাডাম সংক্রান্তই কিছু হবে। আমি নাম্বারটা ট্রেস করতে দিয়েছি। ডক্টর চৌধুরী, এতগুলো প্রমাণ থাকা সত্ত্বেও আপনি নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করছেন। প্লিজ, ইটস হাই টাইম আপনি সবাইকে সত্যিটা বলে ফেলুন এখন। দেখুন দেখুন, আমি অলরেডি মামকে হারিয়েছি, আমি কোনোভাবে শ্যামাকে হারাতে পারবো না। হতে পারে যে শ্যামা আশেপাশেই কোথাও আছে, একটা ক্লু পেলে আমরা শ্যামাকে রেস্কিউ করতে পারি। উনি আপনাদের সামনে থেকে ভালো থাকার অভিনয় করছিলেন, আর পেছনে পেছনে আপনাদের ক্ষতি করছিলেন। আপনাদের শ্যামাকে তাড়িয়ে আম্রপালি ওই জায়গাটাই দখল করতে চেয়েছিলেন। উনি কিন্তু এই বাড়ি ছেড়ে কোনোদিনই যেতে চাননি। উনি যে কৃষ্ণকলি সেজে মণ্ডপে যেতে রাজি হয়েছিলেন, সেটা কিন্তু এমনি এমনি না নিখিল বাবু, নিজের অ্যালিবাই তৈরি করেছিলেন, যাতে আপনারা বুঝতে পারেন যে কিডন্যাপিং এর সময় উনি আপনাদের সঙ্গে ছিলেন। উনি কৃষ্ণকলি সেজে আপনাদের চোখে ভালো সাজতে চেয়েছিলেন, কিন্তু বেচারি তো জানতেন না যে তার পাপের ফল এইভাবে পাবেন। তাই তো খুনি কৃষ্ণকলি ভেবে ওনাকে গুলি করেছিলেন।
আম্রপালি আসছেন না দেখে আমি ওনাকে ফোন করলাম, কিন্তু পেলাম না। তখন অন্য লোকের মাধ্যমে খবর নিয়ে জানলাম আম্রপালির এই অবস্থা। তার মধ্যে দেখলাম কৃষ্ণকলি উধাও। এটা কি করে হলো আমি কিছুই বুঝতে পারছি না, বিশ্বাস করুন। দেখুন, আম্রপালি তো নিজেই বেঁচে নেই, তাহলে কিডন্যাপারকে ইনস্ট্রাকশনটা দেবে কে? নিখিল বাবু, এটা কিন্তু একটা ভ্যালিড পয়েন্ট। যে কিডন্যাপ করবে ঠিক করেছিল, সে যদি নিজেই বেঁচে না থাকে তাহলে তাহলে কি অফিসার, তাহলে শ্যামা কোথায় গেল? দেখুন, আমি তো বলছি আমার ধারণা কৃষ্ণকলিকে কেউই কিডন্যাপ করেনি, উনি নিজেই কোথাও চলে গেছেন। এটা কিডন্যাপ নয়, কৃষ্ণকলি নিজের ইচ্ছেতেই কোথাও চলে গেছেন। কি লুকিয়েছিল শ্যামা? প্লিজ প্লিজ ডক্টর, আমাকে স্পষ্ট করে বলুন। শ্যামা সন্তান সম্ভবা নিখিল। শ্যামা নিজে হাতে লিখেছে, শি ইজ প্রেগন্যান্ট। আমার গর্ভে তোমার সন্তানকে আমি ধারণ করছি, তার সঙ্গে তুমি তোমার জীবনে সব থেকে মূল্যবান সময়গুলো কাটাতে চেয়েছি। তোমাকে আমার একটা কথা। চলুন না না, চলুন, চলুন, ছেড়ে দিন, চলুন। আমার থানা নিয়ে যাবেন না, চলুন। ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন, ছেড়ে দিন। শ্যামা নিজে থেকে চলে গেছে নাকি ওকে তুলে নিয়ে গেছে তা আমরা জানি না দিদি। শ্যামা তো নিজের থেকে আমাদের সবার কথাই বেশি ভাবতো, তাই ওর এই কাজে আমি খুব একটা আশ্চর্য হচ্ছি না। আমি তো আশ্চর্য হচ্ছি ওই মামের কথা ভেবে। আমরা বাড়ির কেউ ঘুণাক্ষরেও টের পেয়েছিলাম যে মেয়েটা নিজের জীবন বিপন্ন করে নিখিলকে সাহায্য করেছিল, অরুণকে খুন হওয়ার হাত থেকে রক্ষা করেছিল, মেয়েটা মনের মধ্যে এতখানি বিষ পুষে রেখেছিল। ছিল তো তাই তুমি তো ফিরতেই চাওনি, শুধু এটা বলতে এসেছিলে যে আমাদের পরিবারের মধ্যেই শত্রু আছে। পরিবারে ফিরতে চাওনি শ্যামা, আমার কাছে ফিরতে চাওনি। ঠিক এইবার আমি তোমার কথাগুলো বুঝতে পারছি, এতক্ষণ বুঝতে পারিনি জানো তো। তোমার চুপ করে থাকার মধ্যে যে আমাকে প্রত্যাখ্যান করা ছিল, সেটা এখন বুঝতে পারলাম। ফিরে আসার পর তো তুমি আমার সাথে এই ঘরেও থাকতে চাওনি। এই চিঠিগুলোতে তুমি এগুলোও লিখেছিলে যে মাম নাকি আমার জীবনের অংশ হয়ে উঠেছে। মাম আমার জীবনের অংশ হতে পারে, তুমি যখন বলছো তখন এগুলো হতে পারে। হ্যাঁ, আমি এটা ভেবেছিলাম যে তোমার হয়তো অভিমান হয়েছে, তোর অভিমান ভাঙিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা না। তোমার চলে যাওয়ার পেছনে অনেক অন্য কারণ ছিল। দূরে থাকতে চেয়েছিলে তুমি আমার থেকে শ্যামা, দূরে থাকতে চেয়েছিলে। हम ड्राइवर हूँ साहब, बताइए। गाड़ी भीतर की आछे? तुला आछे सर, हमारा पास लाइसेंस भी पक्का आछे। वो तो কথা বলতে হবে না, গাড়ি খুলে দেখাও, দেখাও। ছোটবেলা থেকে এই কাজ করি আমি, কোনো খারাপ ধান্দা করি না। এই সবকো দেখাও না। গিয়ে দেখো কি আছে গাড়ি ভিতরে, দেখো। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ হাইওয়েতে আছি। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট? চলে যাবে আগে থেকেই ও প্ল্যান করেছিল, জানিস তো। নিখিল, কিন্তু আগে থেকে আগে থেকে কিছু করছি না আমি, আমি তো আগে থেকে কিছু জানতামই না, আমি তো এখন বুঝতে পারি। মানে আমার ফিরে আসার পর ওর বিহেভিয়ারে অনেক চেঞ্জ ছিল, জানিস। আমি তো হাজবেন্ড, আমি বুঝতে পেরেছিলাম আমাদের মধ্যে একটা দূরত্ব এসে গেছিল। আমি প্রথমে বুঝতে পারিনি, সে আমার অভিমান ভেবেছিলাম, কিন্তু এখন পুরো ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার, সব ক্লিয়ার হয়ে গেছে আমার কাছে, জানিস তো। আমার জীবনে নতুন কেউ এসেছে, আমার জায়গা অন্য কেউ নিয়েছে।
তাই তাই শ্যামা আমাকে ছেড়ে চলে গেছে। এটাও তো হতে পারে, তাই না? এসব কি বলছিস কি নিখিল? মা দেখো না কিসব কথা বলছে। দেখছি এসব কেন বলছিস? আমি কি মিথ্যে কথা বলছি মা? তাকে আর খোঁজা উচিত না মা। তাই আমরা শ্যামাকে আর খুঁজবো না মা। আর আমরা শ্যামাকে খুঁজবো না, আর কোনোদিন ওর কথা এই বাড়িতে বলবো না মা, বলবো না। ওর সব স্মৃতি আমি মুছে দেবো মা, ওর সব স্মৃতি, এই যে ছবি সব মুছে দেবো, সব মুছে দেবো আমি। আর বলবো না, সব মুছে দেবো। ভুলে যাবো না। নিখিল এরকম করছে কেন? আবার এরকম করছে কেন নিখিল? ওকে বোঝা। নিখিল এসব ভাবনাকে মনে ঠাঁই দিতে নেই, সন্দেহকে ঠাঁই দিতে নেই মনে। তো নইলে তোমাকে নিয়ে আবার হাসপাতালে ছুটোছুটি করতে হবে। বুঝতে পারছো না কেন? কি করে শোবো সুজাতা? চোখের সামনে একটা মেয়ে মারা গেল, তারপরে তার সম্বন্ধে যা শুনলাম, সে যা করেছে জানলাম, সেসব জেনে তো মনটাই ভেঙে গেল। ওদিকে ছোট বৌমার ভাগ্যটাও দেখো, মেয়েটা এখন কোথায় আছে, কি অবস্থায় আছে কেউ জানে না। পুলিশ সারা রাত ধরে তন্ন তন্ন করে খুঁজেও তার কোনো ট্রেস করতে পারলো না এখনো। সে শহরের মধ্যেই আছে না শহরের বাইরে চলে গেছে কিছুই জানি না। কি করে রেস্ট নেব? কিন্তু ঠিক সেরকমই একটা গাড়ি আজকে। ওই রকমই একটা গাড়ি? কি হলো বলো, চুপ করে গেলে কেন? অরুণ তুমি বলো, আমি ঠিক। না মা, কাল রাতে ওই হাইওয়ের উপরে ওরকমই একটা নীল রঙের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বললি? হ্যাঁ মা, সেই গাড়িতে শ্যামা ছিল কিনা বোঝা যাচ্ছে না, সেখানেও শ্যামার ট্রেস পাওয়া যাচ্ছে না। তাছাড়া গাড়িতে আরো 4 জন ছিল, তাদের অবস্থাও সংকটজনক। কোথায় আছে না জানিস না, আমরা কেউ জানি না, কারণ শ্যামা আমাদের বলেনি শ্যামা কোথায় ছিল। শ্যামা চায় না যে ওর ফিরে যাওয়ার পর আমরা ওকে ট্র্যাক করি। প্লিজ এটা তোমরা বোঝার চেষ্টা করো। আমি জানি শ্যামার জন্য তোমাদের সবার ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু শ্যামা যে নিজের ইচ্ছেতে চলে গেছে, তাই এই কষ্ট পাওয়া, ওকে খুঁজতে চাওয়া, এই সব কিছু করলে ব্যাপারটা আরো তেতো হয়ে যাবে। তোমরা তো এটাই ভাবছো যে মানুষটা কথাও বলতে পারছিল না, সে নিজে উঠে কি করে চলে গেল, এটা ভাবছো তো? পুলিশ যদি ঠিকভাবে ইন্টারোগেট করে তাহলে তাহলে হয়তো আমরা সত্যিটা জানতে পারবো। কিন্তু একটা কথা তোমরা বোঝার চেষ্টা করো, মেজদা ভাইয়ের সাথে শ্যামার কোনো কানেকশন নেই। শ্যামা আমাকে না বলেই চলে যেত মা, কারণ আমার সামনে দাঁড়িয়ে সত্যি কথা বলার সাহস শ্যামার ছিল না। নিখিলদা, কি ব্যাপার রিজু? তো আর তোমাদের তো আমি অনেকদিন থেকেই চিনি, তাই ভাবলাম তোমাদের কাছে গিয়ে সব ব্যাপারটা বলি, তাই জন্য এদের ধরে নিয়ে এলাম আর কি। কারণ তোমাদের এই কথাটা জানানো খুব জরুরি। হ্যাঁ বুঝতে পারছি সজলদা, হতে পারে অশোক ওখানে এসেছিল, কিন্তু ওই যে মামকে মেরেছে তার কোনো প্রমাণ আছে? প্রমাণ যদি বলো ভাই, আমি নিজের চোখে দেখিনি, কিন্তু ওরাতে এমন অস্ত্র ছিল একটা, তা দিয়ে মানুষ খুন করা যায়। দিয়েছি, বুঝতে পারিনি, বিশ্বাস করুন। না না, আমার কাছে ক্ষমা চেও না, তোমাদেরকে তো আমি চিনি। তোমরা যা মনোকষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ,
ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমরা এর থেকে মুক্তি পাও। পুলিশকে যদি জানাতে চাও আমাকে বলো, আমি তাদের সামনে গিয়েও এ কথা বলতে পারি। হ্যাঁ, পুলিশকে আমরা ইনফর্ম করতে চাই। পুলিশকে ইনফর্ম করে আমরা আপনাকে জানাবো। আমি হয়তো নাও যেতে পারি, কিন্তু এখান থেকে কেউ যাবে পুলিশের সঙ্গে আপনার কাছে। ঠিক আছে বাবা, তাহলে এখন আমি আসি। হ্যাঁ আসুন। হ্যাঁ। শ্যামার কোনো অস্তিত্ব থাকবে না। যে নিখিল চৌধুরী সবসময় শ্যামার পাশে দাঁড়িয়েছে, শ্যামার সব ইচ্ছে পূরণ করেছে, সে বলছে আমি শ্যামাকে ভুলে গেলাম। আজকের পর থেকে এই বাড়িতে শ্যামার নাম উচ্চারিত হবে না। আর হাত জোর করে বলছি, প্লিজ প্লিজ, তোরা যদি আমার ভালো চাস আমার কথার মান রাখবি। হাত জোর করে বলছি, প্লিজ। নিখিল, আমার স্ত্রী নিখোঁজ, তার ব্যাপারে জানতে এসেছি আমি। না না, নিশ্চয়ই আসবেন, বসুন না, চা বলি। অফিসার, আমি এখানে চা খেতে আসিনি। আমার স্ত্রীর ব্যাপারে আপনি কিছু ইনফরমেশন পেয়েছেন কিনা সেটা জানতে এসেছি। কি করছেন আপনারা? আচ্ছা, আমরা কি আপনাদের উপরে এইটুকু নির্ভর করতে পারি না? না না নিখিল বাবু, আপনি কিন্তু ভুল করছেন। আমরা পুরো ফোর্স লাগিয়ে দিয়েছি শ্যামা দেবীকে খোঁজার জন্য, আর এই স্টেটের সমস্ত চেকপোস্টকেও আমরা অ্যালার্ট করে দিয়েছি। তাতে কি লাভ হয়েছে অফিসার? না মানে অন্তত এইটুকু তো জানা গেছে যে শ্যামা দেবী মারা যাননি, কারণ আমরা এখনো পর্যন্ত কোনো মহিলার বডিও পাইনি, আর কাউর কিডন্যাপিং এর ব্যাপারেও কোনো খবরও পাইনি। তবে আমরা কিন্তু এখনো শ্যামা দেবীকে চাই না। আমি নিজের জীবনটা নিজের মতো করে গুছিয়ে নেব। সেখানে তোমার কোনো অস্তিত্ব থাকবে না শ্যামা, কোনো স্মৃতি থাকবে না তোমার। তুমি যেভাবে আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে গেলে, তার জন্য আমি তোমাকে জীবনেও ক্ষমা করব না শ্যামা। এভাবে আমাকে কষ্ট দেওয়ার জন্য তোমাকে শাস্তি পেতে হবে, সারা জীবন ধরে শাস্তি পেতে হবে তোমাকে। শ্যামা, এতই যদি কৃষ্ণকে ভালোবাসতে তুমি ওই মূর্তিকে ফেলে এইভাবে চলে যেতে না। কই গো মাজননি, বড় মধুমণি, মেজ মধুমণি, তোমরা কোথায় গেলে গো? আরে এসো, উড়ু দাও, শাক বাজাও, বাড়িতে কেষ্ট ঠাকুর এসেছে গো। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব ছোট কর্তা। আমার এক কথায় আপনি আমার কৃষ্ণকে আনতে চলে গেলেন। না না, ওই মূর্তি আমি আর রাখতে পারবো না বাড়িতে, বের করে দেবো। তোমার সঙ্গে যা কিছু সম্পর্ক আছে সবকিছু আমি ভেঙে দেবো, সব ত্যাগ করবো আমি, সব। এই চত্বরে সবাই জানে যে তুমি মোটেই ভালো ছেলে নও। যে ছেলে মেয়েদের একটু একটু সম্মান করতে পারে না, তাদের সঙ্গে বেড়ানো তো দূরের কথা, আমি তার সঙ্গে বাতও করি না। তুমি যাও এখান থেকে। না যাবো তো কি করবে? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে যদি আর অসভ্যের মতো চেঁচামেচি করো না, মহল্লার লোক ডেকে তোমাকে মারধর করাবো। আরে বাপ রে বাপ, এই মহলের লোকজনকে বলবে মার भी খাবে। খুব ভয় করছে, খুব ভয় করছে। এই বাঙালির টোলা এরা মরদ আছে নাকি যে কাঞ্চনের গায়ে হাত তুলতে পারে? একটা কথা কান খুলে শুনে নে, আমার সাথে আজকে তোকে ওই নৌকোয় যেতেই হবে। और एक बात भी याद रखबी, তোমার मांग में अगर सिंदूर उठबे ना तो सेटा আমার हाथ দিয়ে उठबे। যদি বেশি নকরা করো এখান থেকে তুলে নিয়ে যাব। তোমার এই पत्थर जैसी बूढ़ी माँ कुछ नहीं कर सकेगा। और তোমার এই চাচি সে তো রোজগারে ব্যস্ত, আজ লখনৌ, কাল এখানে, পরশু সেখানে ঘুরছে, তো তোমাকে পাহাড় কে দিবে? আর যদি কেউ বাধা দিতে আসে তো আর একটাও বাজে কথা বলে না। কি বলে বাজে কথা? কি হবে ওকে? অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি স্যার, দেখি জল বাতাসা দিত দেখি।
খাওয়াচ্ছিল নাকি? হ্যাঁ, নিখিল, 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 এখন আবার কোথায় বেরোচ্ছিস বাবা? এই তো বাড়ি ফিরলি। মা, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমাকে যেতে হবে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এক্ষুনি আবার কি কাজ চলে এলো? কাল সকালে তো ফ্লাইট। না না, তাছাড়া আজকে তো মিটিং ফিটিং এরও কোনো বালাই নেই। কোথাও যেতে হবে না, তুই বাড়িতেই থাক, ওই নিজের জিনিসপত্রগুলো গোছগাছ করে নি। বাবা প্লিজ, আমার একটা ভাইটাল মিটিং আছে, আমাকে বেরোতে হবে। আমাকে আটক্ষণ না, উঠতে হবে, বেরোতে হবে না। এদিকে আয়। এক্ষুনি তো এলি। হ্যাঁ, দুপুর গড়িয়ে গেছে বাবা, বিশ্রাম করে নে। সকালবেলা ওইসব ছাই পাশ খেয়ে এসেছিস, ভুলভাল কাজ করেছিস, এখন বাড়িতে থাক, শরীর খারাপ করবে বেরোলে। প্লিজ, কেন বুঝছো না? বলছি তো আমাকে বেরোতে হবে, কেন আটকাচ্ছ আমাকে? আচ্ছা, কি কাজে বেরোচ্ছিস সেটা বলা যায় না আমাকে? পরে বলবো মা। আরেকটা জিনিস আমি বুঝতে পারছি না, এই বয়সে এসে তোমার সব প্রশ্নের উত্তর দিতে হবে আমাকে। নিখিল, মানে কেন? অফিসের সব কাজ মিটিয়ে ফেলা হয়ে গেছে নাকি? তোর এমন কি আর্জেন্ট কাজ আছে যে তুই বাবা মার কথা শুনছিস না? দেখ, আর্জেন্ট কাজ আছে, বোঝার চেষ্টা কর। আমার একটা ইম্পর্টেন্ট কল এসেছিল, তাই আমাকে বেরোতে হবে। নিখিল, কার ফোন? কারোর কিছু হয়েছে নাকি? ফিরে এসে তোমাকে সব কথা আমি বলবো মা, কিন্তু প্লিজ আমাকে এখন এইভাবে। নিখিল, 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 শুনে যা বাবা। নিখিল, একটা কথা শোনে না। হ্যাঁ, নিখিল কেন চলে গেল? হ্যাঁ গো, এই অবেলায় যে বেরিয়ে গেল ছেলেটা বাড়ি থেকে। আচ্ছা, কোথায় যায়, কি করে, কিচ্ছু তো বলে না আজকাল, কিছু বুঝতেও পারি না। কিরকম হয়ে গেল না আমাদের নিখিলটা। তুমি একটা কাজ করো, তুমি না সুনয়নাকে একটা ফোন করো। ও জানলেও জানতে পারে নিখিল কোথায় গেছে। আর যদি নাও জানে, ওকে নিখিল এড়িয়ে যেতে পারবে না। নিখিল আমাকে না বলতে পারে, কিন্তু সুনয়না জানতে চাইলে নিখিল তো ওকে না বলে থাকতে পারবে না। তুমি সুনয়নাকে একটা ফোন করো না। সুনয়নাকে ফোন করে কি হবে? শুনলে তো, ওর ফোনটা এক্ষুনি এসেছিল। হ্যাঁ, তো নিখিল আমাদেরই কিছু বললো না, আর সুনয়না ফোন করলে ওকে সবকিছু বলে দেবে, তার কি গ্যারান্টি আছে? হ্যাঁ, নিখিল যেভাবে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল, আমার মনে হয় না কাজ কমপ্লিট করার আগে ও কারোর ফোন রিসিভ করবে। উফ, ঠাম্মা দাদান প্লিজ। আমি ভাবলাম ছুটির দিনে একটুখানি ঘুমাবো, কিন্তু তাও না। ইউ গাইজ আর হরিবল। যা, তোমার ঘুমটা কি ভাঙিয়ে দিলাম মুন্নি দিদি ভাই? দিলেই তো। ইউ গাইজ নো আমি আজ ভোর রাতে বাড়ি ফিরেছি, কিন্তু তাও তোমরা সকাল সকাল এসব চিল্লামিল্লি করছো। আমার পুরো ঘুমের 12টা বেজে গেল। সঞ্জির মন্দিরের বাসন্তী পোলাও, আলু দম। হ্যাঁ, তা আমাকে भी একটু দে। আরে কদিন বাদে আমি भी তো এবারে জামাই হব নাকি? ডক্টর চৌধুরী, ডক্টর চৌধুরী, ডক্টর চৌধুরী বলুন, আপনি কি বলতে চাইছিলেন? ডক্টর চৌধুরী প্লিজ বলুন, আমার জানার অধিকার আছে, বলুন ডক্টর। বলে যেতে পারলেন না আপনি? এবার কি করে জানবো যে আমার সন্তান কোথায় আছে? রনি, রনির নামটা কেন নিলেন ডক্টর চৌধুরী? ও তো সেই ছেলেটা যে শ্যামাকে নিয়ে ডকুমেন্টারি ফিল্ম বানাতে এসেছিল। সে তো 18 বছর আগের কথা। এখন কোথায় আছে, কি করছে, কিছুই জানি না। হ্যাঁ, শ্যামার নিখোঁজ হওয়ার দিন রনি শ্যামার ইন্টারভিউ নিতে নার্সিংহোম গেছিল, মনে আছে আমার। কিন্তু ওর নামটা ডক্টর চৌধুরী কেন নিলেন? শ্যামার নিখোঁজ হওয়ার সঙ্গে কি রনির কোনো সম্পর্ক আছে? রনি কি কোনোভাবে জানে যে শ্যামা কোথায় গেছে? কিন্তু রনি এখন কোথায় আছে, কি করছে,
আমি তো কিছুই জানি না। হে লড়কি, শুন না, তুই তোর মাকে অত জোর করিস না। হ্যাঁ, ওর কষ্ট হবে, ও তো কিছু মনেই করতে পারে না। আর তুই তো সবই জানিস, আমি তোর মাকে হসপিটালে ছেড়ে চলে গেলাম, তারপর আমার আদমি মানা করলো, বললো তোদের সঙ্গে যেন কোনো সম্পর্ক না রাখি। কিন্তু আমি আর পারলাম না, আমি ছুপে ছুপে তোর মাকে দেখতে গেলাম। হ্যাঁ, গিয়ে দেখলাম একটা ফুটফুটে চাঁদের মতো মেয়ে হয়েছে। কিন্তু তারপরে তোর মা আর কিছুই মনে করতে পারলো না। আমি কত জিজ্ঞেস করলাম, এ লড়কি তেরা পতি কা নাম ক্যা है, ते कहां से आई है, কিন্তু ও কিছুই বলতে পারলো না। बाद में भी बहुत पूछा, लेकिन कुछ नहीं बता पाई। আচ্ছা চাচি, তারপর কি হলো? হাসপাতালের লোকেরা মায়ের স্মৃতিশক্তি ফেরানোর চেষ্টা করলো না? হ্যাঁ করলো তো, ডাক্তাররা অনেক কোশিশ করলো। আমি নিজে পুলিশ থানায় গেলাম, কত জিজ্ঞেস করলাম, কিন্তু তুই তো জানিস পুলিশদের কি যায় আসে। আর তারপরে হাসপাতাল দিয়ে भी তোদের ছেড়ে দিল। তখন আমি তোকে আর তোর মাকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম। আর চাচাজি সে কোথায় গেল? চাচাজি ও আমায় বলল আমি যদি তোদের নিয়ে ওর ঘরে যাই তাহলে ও আমাকে ছেড়ে দেবে। কিন্তু আমি তো তোদের মায়া ছাড়তে পারলাম না, তোদের নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম। চাচি, বিটিয়া, আমার চাচি। আমি জানি না শ্যামা তুমি কোথায় আছো, কিন্তু তোমার এই দুটো চিঠির ভার আমি 18 বছর ধরে বয়ে চলেছি, আর এগুলো আমাকে সবসময় যন্ত্রণা দিয়েছে। আর তাই আমি ডিসাইড করেছি बनारसे গিয়ে গঙ্গার ধারে পবিত্র শ্মশান ঘাটে এগুলো চালিয়ে দেব, আর সারা জীবনের জন্য মুক্তি পাব। এই দুটো চিঠি তো তোমার শেষ স্মৃতি শ্যামা, কিন্তু এগুলো আমাকে শেষ করতে হবে, না হলে যে আমি নিজে শেষ হয়ে যাচ্ছি। এগুলো পুড়িয়ে ছাই করে আমি গঙ্গায় ভাসিয়ে দেব, ঠিক যেভাবে নিজের প্রিয়জনের চিতাভস্ম লোকজন ভাসিয়ে দেয়, ঠিক সেভাবে তোমার অস্তিত্ব আমি ভাসিয়ে দেবো শ্যামা। পারিনি, তোদের ছেড়ে দিতে পারলাম না রে রাস্তায়। তোদের মা বেটিকে নিয়ে বাবা বিশ্বনাথের দরবারে আশ্রয় নিলাম। এ বেটিয়া, কাঁদছিস কেন? কাঁদিস না, একদম কাঁদিস না, ভালোই তো আছি। তুই মন্দিরে মন্দিরে প্রসাদ এনে মাকে খাওয়াস আর গান গেয়ে পেট চালাস, আর তোর এই চাচি তোদের পাশে আছে তো। হ্যাঁ, क्यों जाएगी कलकत्ता, কোনো দরকার নেই যাওয়ার। আর শোন না, কেন তোর মাকে অত বারবার জিজ্ঞেস করিস? তোর মাকে কিছু জিজ্ঞেস করিস নি। শোন, যদি তোর কপালে থাকে না, কিষণজি যদি চায়, একদিন দেখবি তোর পরিবার, তোর বাবা, তারা নিজে তোর সামনে এসে দাঁড়াবে। হ্যাঁ, কিষণজিকে ডাক, কিষণজিকে মন প্রাণ দিয়ে ডাক মা, মন প্রাণ দিয়ে ডাক।
বলছি যে কতদিন পর বেনারসে এলাম বলো? কতদিন কি গো, বলো কত বছর পরে এলাম। হ্যাঁ, অনেক বছর পর। দেখো না কেমন রাস্তাঘাট সব বদলে গেছে, মানুষের ধরন ধারণও বদলে গেছে না, পোশাক আশাক। শুধু একটাই আফসোস গো, দাদামশাই থাকাকালীন আসা হলো না। দাদামশাই কতবার বলেছিলেন বলো, তোমরা সবাই মিলে এসে একবারটি এখানে ঘুরে যাও, বলো না। কি করে আসতে বলো, কত কিছু ঘটে গেল তখন, কত ঝড় বয়ে গেল। ঝড়ই বটে, সেই ঝড় কত কিছু বদলে দিল। সেই ঝড়ে কত কিছু হারিয়ে ফেললাম বলো, দাদামশাইও রইলেন না। কেঁদো না সুজাতা, দাদামশাইয়ের আশীর্বাদ, তার স্মৃতি সবসময় তো আমাদের সঙ্গেই আছে। বাবা, কতদিন পরে একটু বাড়ির বাইরে এলাম বলো তো, একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি। খুশি হয়েছো তুমি? খুব। সে তো তোমাকে দেখেই বোঝা যাচ্ছে বড় বৌমা। ছুটিটা এরকমই সবার খুশি খুশি কাটুক, এই তো চাই বলো। জাগি, এসব নিয়ে এখন আর ভেবো না। ভালো হোটেল পাওয়া গেছে, সবারই পছন্দ হবে। কাল রাত্রে তো কারোই ভালো করে ঘুম হয়নি, সকালে উঠতে হয়েছিল। ওখানে গিয়ে সবাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে নাও, তারপরে খাওয়া দাওয়া করে বিকেল বিকেল আমরা ওই গঙ্গার ঘাটে চলে যাব। বিকেলটা ওখানে কাটিয়ে তারপর না সন্ধ্যেবেলায় দাদামশাই আশ্রমে যাওয়া যাবে। হ্যাঁ, সে তো যেতেই হবে, সেই জন্যই তো আশা। হ্যাঁ, শুনলাম ওখানে এখানকার একটি মেয়ে আজকে ভজন গাইবে, ও নাকি খুব ভালো গায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুরু ভাইও তো ফোনে সেই রকমই বলেছিলেন। মেয়েটা নাকি বাঙালি। তা সন্ধ্যেবেলায় আশ্রম থেকে ওর গান টান শুনে তারপরে হোটেলে ফেরা যাবে কি নিখিল? আজকে আর চুপ থাকবেন না, বলুন ডক্টর চৌধুরী আপনি কি জানেন বলুন। হ্যাঁ বলুন বলুন বলুন। রকি, রকি কেন রনির নাম নিলেন ডক্টর চৌধুরী? রনি কি জানে শ্যামার সম্পর্কে? রনি কোথায়? আমাকে এগুলো খুঁজে বের করতেই হবে। মা, তুমি উঠে পড়েছো? কোনোদিন তো এত তাড়াতাড়ি উঠো না মা। কি ব্যাপার, আজ সূর্য কোন দিকে উঠেছে? প্রতিদিন তো এত সাদাসাদি করতে হয়, ডাকার পর তারপর তুমি ওঠো। আজ তোমায় না ডাকলেই উঠে পড়েছো। দাঁড়াও মা, আমি তোমার জন্য চা এনেছি। আজ চা কিন্তু ঠান্ডা করে খেলে হবে না, আজ গরম গরম চা খেতে হবে, আর আমরা একসঙ্গে খাবো, কেমন? এ নাও ধরো। हाँ बोल। कृष्णा एस कंचन भैया, मथुरालाल कबिर काছে। घाट पे यहाँ पे और कोई नहीं है। এখন কি করছে আমার কৃষ্ণা রানী? মথুরালালকে মদত করছে। শুন, তুই এক কাজ কর, তোরা ওর উপর নজর রাখ। হ্যাঁ, আজকেই ওকে উঠিয়ে নিয়ে যাব। আমি এক্ষুনি আসছি, চল ফোন রাখ। ठीक है भैया।
এবার কি করবে? হ্যাঁ আমার কৃষ্ণা রানী, আমি এক্ষুনি আসছি, আজকে তোমাকে উড়িয়ে নিয়ে যাবো। হ্যাঁ আজকের পর তুমি শুধু আমার কেঁদে থাকবে, হ্যাঁ শুধু আমার। কি যে বলো না তুমি কাকা, তুমি এখনই আমার শাদির কথা বলছো? আগে আমার মা ঠিক হয়ে যাক, আমার মায়ের ইয়াদ ফিরে আসুক, আমি আমার আসল বাড়িতে পৌঁছে যাই, তব না শাদি। আর আমি যদি আমার বাবাকে খুঁজে না পাই, মাকে একা রেখে শ্বশুরঘর যাবই না। যাবি তুই শ্বশুর ঘর भी যাবি, তোর মায়েরও ইয়াদ ফিরে আসবে, আর তোর পিতাজিকে খুঁজে পাবি তুই। বিশ্বনাথজির কে পাই তোর সাত চোখ মিলবে বেটিয়া। তোমার কথা আজকে বড্ড বেশি মনে পড়ছে শ্যামা। তোমার খুব প্রিয় জায়গা ছিল বেনারস, এখনো কি আছে? তুমি কোথায় আছো শ্যামা? আমাদের সন্তানের তো 18 বছর বয়স হয়ে গেল, কেমন দেখতে হয়েছে সে। ধরো যদি হঠাৎ ওর সঙ্গে দেখা হয়ে যায়, আমরা তো কখনো ওকে চিনতেও পারবো না। ভগবান তোর মঙ্গল করবে বেটিয়া। আচ্ছা কাকা, তোমার পেটের ব্যথাটা একটু কমেছে? তুমি এইসব জামা কাপড় নিয়ে যেতে পারবে তো? ওসব চিন্তা তুই মাত কর বেটিয়া, এই দাওয়াই খাওয়ার পর এখন কিছুটা ভালো লাগছে। আচ্ছা বেটিয়া, তুই একলা ঘর যেতে পারবি তো? হ্যাঁ কাকা, আমি যেতে পারবো, তুমি সাবধানে যেও, আর ওষুধগুলো খেতে কিন্তু ভুলো না। নাও। ঠিক আছে বেটিয়া। বেটিয়া তুই সাবধানে ঘর যাস বেটিয়া। कंचन भैया तो एखनो अब्दी एलो, अब क्या करे? वो कृष्णा भी तो अभी चली जाएगी। কোথায় কৃষ্ণা, কোথায় আছে? চল আমার সাথে। হঠাৎ এরকম দমকা হাওয়া বইছে কেন? কি হলো বলো তো কৃষ্ণ, আমার মনটা এরকম অস্থির কেন লাগছে? আমার কৃষ্ণ কোথায়? আমার মেয়েটা কোনো বিপদে পড়লো না তো ঠাকুর? কেন কেন আমার বুকের ভেতরটা এরকম ধরপড় করছে? আমি যে এক মুহূর্ত স্থির থাকতে পারছি না ঠাকুর। না না, আমাকে এক্ষুনি আমার মেয়ের কাছে যেতে হবে। ও তো আমাকে বলে গেল যে ঘাটের ধারে মথুরালাল কাকা ওর সাথে দেখা করতে গেছে, ওনাকে ওষুধ দিতে যাচ্ছে। তার মানে ওই ঘাটের ধারেই আছে। আমাকে এক্ষুনি বেরোতে হবে, এক্ষুনি। अरे यार बहू, रुक रुक रुक, ये इतना जल्दी में कहाँ चली तू? চাচি আসছি, এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি, দাঁড়াও। अरे अरे सुन, अरे यार बहू, बहू। इतने साल से कखनो ये लड़की घर থেকে বাইরে বেরোয়নি, और आज কোথায় গেল? अचानक क्या हुआ ऐसा? তোমার এই খামখেয়ালি পনার জন্য কতজনকে কত কিছু সহ্য করতে হয়
তুমি বোঝো সেটা? উফ। আচ্ছা নিখিল, আমাদের তো কথা হলো যে সন্ধেবেলা আমরা সবাই একসঙ্গে বেরোবো, দাদা মশাই আশ্রমে যাব। তার আগে তুমি একটু তোমার রুমে রেস্ট নিতে পারলে না? এই দুপুরের রোদে তুমি বেনারসের অলিগলিতে ঘুরে বেড়াচ্ছ। নিখিল প্লিজ প্লিজ, নিখিল আই রিকোয়েস্ট ইউ, তুমি হোটেলে ফিরে এসো। তুমি আর সবাইকে টেনশন দিও না প্লিজ। ও মেয়ে, ফোনটা আমায় দাও, আমি কথা বলবো নিখিলের সঙ্গে। হ্যাঁ রে নিখিল। হ্যাঁ কি রে, কোথায় চলে গেছিস? বলা কওয়ার দরকার নেই না? আর কত কষ্ট দিবি বাবা মাকে? হ্যাঁ, আর কত জ্বালাবি মাকে? বেশ, খুব ভালো কথা, যা, বলতে হবে না তোকে। কিন্তু তুই যেমন না বলে চলে যাস, সেরকম আমিও একদিন হুট করে না বলে চলে যাব। সেদিন বাড়ি ফিরে দেখবি মা মরে গেছে, তখন মায়ের মরা মুখ দেখতে ভালো লাগবে তো নিখিল? মা দেখি। হ্যালো নিখিল, তুই হোটেলে ফিরে আয় বাবা। দেখ কতদিন বাদে তুই এখানে এলি। হ্যাঁ, অনেক কিছুই বদলে গেছে, রাস্তাঘাট তো প্রায় কিছুই চিনিস না। তুই হুট করে বেরিয়ে গেলি কেন? দেখ নিখিল, এখানকার মানুষজন কিন্তু একটু আলাদা। তুই হঠাৎ করে ওই ড্রিঙ্ক ফিঙ্ক করে ফেললে মানে লোকে সেটা ভালোভাবে নেবে না। আর আমাদের তো এখানে সেরকম পরিচিতিও নেই, বুঝতেই পারছিস আমি কি বলতে চাইছি। তুই চলে আয় বাবা, হোটেলে চলে আয়। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি এক্ষুনি ফিরে আসছি। তুই মাকে প্লিজ সামলাও, বলো কান্নাকাটি না করতে। আমি একটা কাজ ছেড়ে ফিরছি। আপনার বাড়ির লোক ফোন করেছিলেন না? মা করেছিলেন? হ্যাঁ, চলো আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। না না, এর কোনো দরকার নেই বাবুজি, এমনি তো আমি বাঙালি টোলায় ঢুকেই পড়েছি। আপনি যান। আপনার কথা শুনে মনে হলো বাড়ির লোকরা আপনাকে নিয়ে খুব চিন্তা করছেন। ওই আর কি। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, চলো। এইটুকু রাস্তা আমি চলে যেতে পারবো বাবুজি। এই তো সামনে গিয়ে বাঁ দিকে গেলেই আমার বাড়ি। এটা আমার চেনা মহল্লা আছে, এই মহল্লায় সবাই আমায় চেনে। আর এই বদমাইশগুলো এখানে আসার সাহস পাবে না। আপনি সাবধানে যান। ঠিক আছে, তুমি সত্যি বলছো তো? নিরাপদে বাড়ি পৌঁছতে পারবে তো? হ্যাঁ বাবুজি, পারবো। ঠিক আছে। আচ্ছা, তুমি কি একটা জিজ্ঞেস করছিলে না? কিষেনজি যদি চান তাহলে আপনার সঙ্গে আমার আবার দেখা হবে। আর আজকে আপনি আমার যে উপকারটা করেছেন সেটা আমি সত্যি জীবনেও ভুলতে পারবো না। এবার আপনি যান, আমার জন্য আপনার মাকে এভাবে চিন্তার মধ্যে ফেলে রাখবেন না। আচ্ছা বাবুজি, এই পথ চিনে আপনি যেতে পারবেন তো? পারবো। দেখ, আমি বুঝতে পারি যে কাজকর্মের জন্য তোমাকে বাইরে বেরোতে হয়, কিন্তু রাস্তাঘাটে সাবধানে থাকবে। সাবধানে যাও। বাবুজি। মা, কৃষ্ণা।
কোথায় গেছিলি মা? মা, কোথায় গেছিলি তুই? আমাকে ছেড়ে তুই কোথায় গেছিলি? সবাইকে বসতে দেওয়ার জায়গা भी হবে না একদিন। ठीक बोलेছেন, एकदम सही बात बोलेছেন। उसकी आवाज में स्वयं माता सरस्वती जी बैठती हैं। हाँ, कैसी गाती है वो। आह, कितनी सुंदर है आवाज उसकी। अच्छा अच्छा, आप लोग बैठिए बैठिए, आप लोग बैठिए, इधर बैठिए। কি হলো মা? তুমি এরকম প্রথম দেখছো না, তাই একটু অবাক হচ্ছ? अच्छा सुनो, आप सुनो। अच्छा, ये कृष्णा बिटिया किधर है? अरे कलकत्ता से मेहमान अच्छे, कलकत्ता से बसंत बाबू सुजाता सब आए हुए हैं, अभी आते ही होंगे। कृष्णा किधर है? वो लोग गाना सुनते तो। মা দেখো, উনি হলেন দাদা মশাই। জানো তো মা, ওনার ছবির দিকে তাকিয়ে থাকলে মনটা একেবারে শান্তিতে ভরে ওঠে। তোমাকে তো কতবার করে বলেছি এখানে এসে রোজ একটুক্ষণ বসে থাকবে, দেখবে মনটা কেমন ভালো হয়ে যাবে। আজ তুমি রান্না করবে না, আজ নতুন বউ আমার জন্য আমার রান্না করবে। মা, মা তোমার কি হয়েছে মা? দাদা মশাইয়ের ছবিতে কিরকম কেন করছো মা? হ্যাঁ বাহু, হ্যাঁ ऐसे क्यों कर रही? ये तो हमारा दादा मशाई আছে। হ্যাঁ, ये तो बहुत बड़ा, बहुत ভালো आदमी আছে। आदमी क्या, ये तो स्वयं भगवान আছেন। হ্যাঁ, বাঙালি টোলাতে সবার দুঃখ কষ্ট দূর করতো, সবার ঘরে ঘরে গিয়ে দেখতো কার দवाई লাগবে, কার খাবার লাগবে। हाँ बहू, ये तो भगवान আছেন। দাদা মশাইয়ের আশীর্বাদ আর কৃষ্ণজির কৃপাতে তো তোর কৃষ্ণাকে নিয়ে তুই এত বড় করতে পারলি। হ্যাঁ, কৃষ্ণ তখন এই ছোট্ট ছিল। হ্যাঁ, ওকে নিয়ে আমি আশ্রমে আসতাম, আর না ওই দাদা মশাই ওকে আশীর্বাদ দিয়েছিল, বলতো হে কৃষ্ণা বিটিয়ার গলায় সরস্বতীর বাস আছে। হ্যাঁ, যাকে আশীর্বাদ লে। কৃষ্ণ ভক্তির মানে না যাকে কীর্তন করি, তুমি সেই কৃষ্ণ নিশ্চয় মা, মা তুমি কোথায় যাচ্ছ মা? এক্ষুনি আমাকে গান গাইতে ডাকবে। মা, মা তোমার কি শরীরটা খারাপ লাগছে? আমি বাড়ি যাব। মা, আমাকে বাড়িতে নিয়ে চল না। ওই যে ওই দাদা মশাইয়ের ছবি থেকে দেখালে আমার কেমন অস্থির লাগছে। আমার কেমন একটা লাগছে। আমাকে বাড়ি নিয়ে চল না মা, আমাকে বাড়ি নিয়ে চল। হ্যাঁ বাবু, দিমাগ মে তো হলচল হবে। দাদা মশাই স্বয়ং ভগবান আছেন, উনি সব জানেন তোর সাথে আজ অব্দি কি হয়েছে। সব নিয়তি আছে বহু, সব নিয়তি, সব আগে থেকে লেখা থাকে। তুই কি ভেবেছিলি? হ্যাঁ, তুই কি জিন্দগি ভর এমনি অনজান হয়ে बनारस ঘুরে বেড়াবি? আরে কৃষ্ণা বেটিয়ার আসল পরিচয় কোনোদিন জানতে পারবে না। শুন বাবু, চল তুই আর আমি ওখানে বসে থাকি। হ্যাঁ, এখানে কত লোক আসা যাওয়া করে, হতে পারে কাউকে তুই এখানে চেনা জানা পেয়ে যাবি। হ্যাঁ চল। আমিও তো তাই বলছি চাচি। মা, মা তুমি ওখানটা বসবে, চলো মা এসো। না না, আমি বাড়ি যাব। মা, তুই গান গাইবি না? তুই ভালোভাবে গান গা। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি এখানে দাঁড়িয়ে থাকছি। যা মা, তুই গিয়ে গান গা। মা তুমি আমাকে কথা দাও, আমার গান শেষ না হওয়া পর্যন্ত
তুমি কোথাও যাবে না? যাবো না, তুই যা, তুই গান গা, আমি এখানে দাঁড়িয়ে আছি, যা। ও দিদি, আমার মেয়েটাকে একটু চোখে চোখে রেখো, যাও যা মা, তুই ভালোভাবে গান গা, আমি এখানে দাঁড়িয়ে শুনবো তোর গান, जा जाना तुम यही रहना, आशिमा कहीं मत जाना, यही रहना तुम। चल बेटा। নিখিল, গানের মধ্যে আবার কোথায় উঠে যাচ্ছিস? বস না বাবা, একটু বস না। নিখিল, তুমি ওদিকে কি দেখছো? কেউ চেনা কেউ আছে নাকি? প্রভুজি, আমি আপনার পায়ে নিজেকে সমর্পণ করছি। যেভাবে স্বামীর চরণে দাস থাকে, ঠিক वैसे ही আপনি আমার স্বামী আর আমি আপনার দাস। প্রভুজি অসাধারণ। অসাধারণ। এইটুকু মেয়ের কি প্রতিভা, কি সুর গলায়, গায়কিতে কি গভীরতা। আমার জীবনে এই অভিজ্ঞতাই প্রথম। এই বুড়ো বয়সে এসে আমি চমকে গেলাম। এই সুজাতা, নিখিল, অলোক, তোমাদের কিছু চেনা লাগছে না? এই কণ্ঠস্বর, এই গলা, এই গান তো আমরা একজনের মুখেই শুনতাম। কার মুখে শুনেছেন বসন্ত বাবু?
আমার মেয়ে, হ্যাঁ, আমার শ্যামার মুখে। এমন গান তো ওই গাইতো। আপনি বোধহয় শোনেননি গুরু ভাই, কিন্তু দাদামশাই শুনেছেন অনেকবার। আজ যদি উনি বেঁচে থাকতেন, উনি একই কথা বলতেন, এ যেন আমার শ্যামার গলা অবিকল একই রকম। তোমাদেরও একই জিনিস মনে হয়েছে? আমারও গান শুনতে শুনতে মাঝে মাঝে মনে হচ্ছিল যেন শ্যামা গাইছে। দারুণ গলা, সত্যি দারুণ গলা। মা, আমি একটু আসছি। নিখিল, নয় না, ওর পিছু পিছু দৌড়ে লাভ নেই, ওকে বিরক্ত